নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বিয়ে ভাঙা যন্ত্রণা, বডি শেমিং, সমালোচকদের যোগ্য জবাব দিয়ে বিশ্ব রেকর্ড স্মৃতি। মহিলাদের ক্রিকেটে চতুর্থ খেলোয়াড় হিসেবে ইতিহাস করেছেন তিনি। হ্যান্ডশেক বিতর্কে বিদ্ধ হল এশিয়া কাপ। দুই দল আবারও মুখোমুখি হবে টি-20 বিশ্বকাপে। সেখানে কি সূর্যকুমার যাদবদের সঙ্গে হাত মেলাবেন শাহিন আফ্রিদিরা? এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন পিসিবির প্রধান মহসিন নকভী। 23 কোটির দুর্নীতি, 20 লক্ষ টাকা আত্মসাৎ শতদ্রু। লিওনেল মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের বিরুদ্ধে এমনই ঘুরি ঘুরি অভিযোগ আনল রাজ্য। শতদ্রুকে 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। র্যাপিড চ্যাম্পিয়নশিপে তার প্রতিপক্ষ রাশিয়ান দাবারুর সঙ্গে হেরে মেজাজ একেবারে সপ্তমে উঠল দাবারু ম্যাগনাস কার্লসেনের। এতটাই বেসামাল হয়ে পড়লেন যে ক্যামেরাম্যানকে ঠেলে ফের বিতর্কে জড়ালেন তিনি। বিয়ে ভাঙার যন্ত্রণা, বডি শেমিং, সমালোচকদের যোগ্য জবাব দিয়ে বিশ্ব রেকর্ড স্মৃতির। মহিলাদের ক্রিকেটে চতুর্থ খেলোয়াড় হিসেবে ইতিহাস করেছেন তিনি। বিয়ে ভাঙার কষ্ট, বডি শেমিং, একটা সময়ে যন্ত্রণাবিদ্ধ ছিলেন তিনি। তবে সেই সব সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে অবশেষে রানে ফিরলেন স্মৃতি মান্দানা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঝোড়ো ইনিংস উপহার ভারতীয় ওপেনারের। একই সঙ্গে মহিলাদের ক্রিকেট ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে ইতিহাসও গড়লেন তিনি। পলাশ পর্ব অতীত করে শ্রীলঙ্কা সিরিজের মধ্যে দিয়ে 22 গজে ফিরেছিলেন স্মৃতি মান্দানা, কিন্তু কিছুতেই রান পাচ্ছিলেন না। 25, 14, 1 এই ছিল সিরিজের প্রথম 3 ম্যাচে তার রান। তবে কেরলের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে অবশেষে ছন্দে ফিরলেন তিনি। ফর্মে ফেরার ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রানের মাইল ফলক অতিক্রম করলেন স্মৃতি। 10,000-এর গণ্ডি পেরানোর জন্য মাত্র 27 রানের প্রয়োজন ছিল, যা সিরিজের চতুর্থ টি-20-তে সহজেই পেরিয়ে যান। মিতালি রাজ, শার্লট এডওয়ার্ডস এবং সুজি বেটসের পর এই মাইল ফলক অর্জন করলেন স্মৃতি। দ্রুততম মহিলা ক্রিকেটার হিসেবে 10,000 ক্লাবে পৌঁছালেন স্মৃতি। 10,000 রানে পৌঁছাতে স্মৃতি নিলেন 281 ইনিংস। 291 ইনিংসে 10,000 রানে পৌঁছেছিলেন মিতালি রাজ। তাছাড়াও শেফালি ভার্মার সঙ্গে ওপেনিং জুটিতে 162 রান তুলে আরও এক নজির গড়েন স্মৃতি। মহিলাদের টি-20-তে ভারতের যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটাই। 2019 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 143 রানের জুটি ছিল এতদিন সেরা। সেই পার্টনারশিপও ছিল স্মৃতি শেফালির নামে। অর্থাৎ নিজেদের নজির ভেঙেই এই প্রথম ভারতীয় জুটি হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে 150 পেরোলেন তারা। বিশ্বকাপের পর ব্যক্তিগত পৃথিবীটা হঠাৎ করেই হতাশায় ভরে গিয়েছিল স্মৃতির। 23 নভেম্বর গায়ক পলাশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল তার। গায়ে হলুদ থেকে মেহেন্দি, বিয়ের আগের নানা অনুষ্ঠানও হয়েছিল হইচই করে। কিন্তু তারপরই আচমকা তছনছ হয়ে গিয়েছিল সবকিছু। বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্দানা। তখনই বিয়ে স্থগিত করে দেওয়া হয়। পলাশ নিজেও অসুস্থ হয়ে পড়েন। কিন্তু পরে প্রকাশ্যে আসে বিয়ের অনুষ্ঠান চলাকালীনই নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ হন পলাশ। ফাঁস হয় অন্য এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাটও। নেটিজেনদের বক্তব্য, সম্ভবত সেই কারণেই পলাশের সঙ্গে সম্পর্ক ভেঙেছেন স্মৃতি। এরপর যখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার লড়াই চালাচ্ছিলেন, তখন সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হতে হয়েছিল তাকে। জীবনের ঝলক শিরোনাম দিয়ে সম্প্রতি বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন স্মৃতি, যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। তবে দুর্ভাগ্যের বিষয়ে সাদা গাউন পরা স্মৃতির ছবি দেখে অনেকেই আপত্তিজনক মন্তব্য করেন। এমনকি শরীরের গঠন নিয়ে কটূক্তিরও শিকার হতে হয় তাকে। নারী বিদ্বেষী এবং অসম্মানজনক মন্তব্য করে বসেন অনেকেই। কিন্তু রবিবার ছিল সেই দিন, যেদিন ছিল স্মৃতির জবাব দেওয়ার পালা। ব্যক্তিগত জীবনের সেই সব ঝড়ঝাপটা সামলে বিশ্বকাপ জেতার পর প্রথম বড় রান করে বুঝিয়ে দিলেন ক্রিকেটই তার জীবনের প্রথম ভালোবাসা। রবিবার 35 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন স্মৃতি। এরপরে রানের গতিকে থার্ড গিয়ারে নিয়ে যান বাঁহাতি ওপেনার। এরপরের 30 রান করেন মাত্র 13 বলে। শেষ পর্যন্ত 48 বলে 80 রানের মার কাটারি ইনিংস খেলে মালশা শেহানির বলে আউট হন তিনি। তখন ভারতের রান 16.1 ওভারে 168। স্মৃতি ছাড়াও রান পেয়েছেন শেফালি ভার্মা। 46 বলে 79 রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।
এরপর বাংলার রিচা ঘোষ নেমে ১৬ বলে ৪০ রানের সাইক্লোনিক ইনিংস উপহার দেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর অপরাজিত থাকেন ১৬ রানে। ভারত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ২২১ রান। জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ১৯১ রানে। ৩০ রানে জয়ী হয় ভারত। সিরিজের ফলাফল আপাতত ৪-০। পরের ম্যাচ ৩০ ডিসেম্বর মঙ্গলবার। হরমনপ্রীতদের লক্ষ্য থাকবে পঞ্চম টি-20 জিতে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার। হাই নিউজ নেটওয়ার্ক। হ্যান্ডশেক বিতর্কে বিদ্ধ ছিল এশিয়া কাপ। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনো রকম করমর্দন না করার অঘোষিত নীতি নিয়েছে ভারতীয় বোর্ড। দুই দল আবারও মুখোমুখি হবে টি-20 বিশ্বকাপে। সেখানে কি সূর্যকুমার যাদবদের সঙ্গে হাত মেলাবেন শাহিন আফ্রিদিরা? এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পিসিবি প্রধান মহসিন নকভি। হ্যান্ডশেক বিতর্কে বিদ্ধ ছিল এশিয়া কাপ। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে যত না উত্তেজনা, তার চেয়ে বেশি উত্তেজনা ছিল হ্যান্ডশেক ইস্যু নিয়ে। পহেলগাঁও কাণ্ড এবং অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনো রকম করমর্দন করা যাবে না, এমনই একটি অঘোষিত নীতি নিয়েছিল ভারতীয় বোর্ড। দুই দল আবারও মুখোমুখি হবে টি-20 বিশ্বকাপে। সেখানে কি সূর্যকুমার যাদবদের সঙ্গে হাত মেলাবেন শাহিন আফ্রিদিরা? এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। নকভি বলেন, যদি ওরা করমর্দন করতে না চায় তাহলে আমাদেরও তেমন কোনো ইচ্ছা নেই। যাই ঘটুক না কেন, ভারত যেটা করবে তার পাল্টা জবাব দেওয়া হবে। আপনারা দেখতে পাবেন ভবিষ্যতেও আমাদের একই রকম দৃষ্টিভঙ্গি থাকবে। ওরা একই কাজ বারবার করবে আর আমরা পিছু হটব, সেটা তো ঘটতে পারে না। নকভি জানিয়েছেন, এই প্রসঙ্গে তার সঙ্গে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কথা হয়েছিল। তিনি ক্রিকেট এবং রাজনীতিকে আলাদা করার কথাও বলেছিলেন। পিসিবি প্রধানের কথায় আগেও এই কথা বলেছি, আবারও বলছি। আমাদের প্রধানমন্ত্রী আমাকে বার দুয়েক বলেছিলেন সবকিছুর মধ্যে রাজনীতিকে ঢুকতে দেওয়া উচিত নয়। সেদিনই তো সরফরাজ আপনাদের বলেছিল আমাদের সঙ্গে কি ধরনের আচরণ করা হয়েছিল। বড়দের এশিয়া কাপ তো বটেই, অনূর্ধ্ব-19 এশিয়া কাপেও একই ছবি দেখা গিয়েছিল। হাত না মেলানো তো বটেই, দুই দলের ক্রিকেটাররাই একাধিকবার বিতর্কে জড়িয়ে পড়ে। যুব পাক দলের মেন্টর সরফরাজ আহমেদ বলেছিলেন, ভারতীয় খেলোয়াড়দের ভালো ছিল না। চ্যাম্পিয়ন হওয়ার পর স্পোর্টসম্যান স্পিরিট মেনে সেলিব্রেশন করেছি। আমার মতে ক্রিকেটে সৌজন্য বজায় রাখা উচিত, তবে ভারত কিন্তু তা করেনি। উল্লেখ্য, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের একটিতেও করমর্দন করেনি ভারতীয় দল। এরপর মহিলাদের বিশ্বকাপেও একই রাস্তায় হেঁটেছিল ভারতীয় মহিলা দল। যুব এশিয়া কাপেও একই ছবি দেখা যায়। সেখানেই পাক প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করেনি টিম ইন্ডিয়া। আর এই পরিস্থিতিতে সরফরাজের পর নকভির মন্তব্যেও স্বাভাবিকভাবেই বিতর্ক বাড়ল। 15 ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। হাই নিউজ নেটওয়ার্ক। ক্যাচ নিতে গিয়ে ভয়ঙ্কর চোট পেয়েছিলেন। অনুমান করা হয়েছিল পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত 3 মাস সময় লাগবে, কিন্তু 2 মাসের মধ্যে ফিট হয়ে গেলেন শ্রেয়াস আইয়ার। নতুন বছরের শুরুতেই তিনি মাঠে নামতে পারেন বলেই আশাবাদী তার ঘনিষ্ঠ মহল। ক্যাচ নিতে গিয়ে ভয়ঙ্কর চোট পেয়েছিলেন। অনুমান করা হয়েছিল পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত 3 মাস সময় লাগবে, কিন্তু 2 মাসের মধ্যেই ফিট হয়ে গেলেন শ্রেয়াস আইয়ার। নতুন বছরের শুরুতে তিনি মাঠে নামতে পারেন বলেই আশাবাদী তার ঘনিষ্ঠ মহল। গত 23 ডিসেম্বর থেকেই নেটে ব্যাটিং শুরু করেছিলেন শ্রেয়াস। দিন কয়েক পরে তিনি যান বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে। সেখানে শ্রেয়াসের চোটের পরিস্থিতি এবং নেটে তার ব্যাটিং দুটোই পরীক্ষা করে দেখা হয়। সূত্রের খবর, দুটোর রিপোর্টই সন্তোষজনক। নতুন বছরের শুরুতেই মাঠে নেমে পড়বেন তারকা ব্যাটার। খুব শীঘ্রই নীল জার্সিতেও ফিরবেন ভারতীয় দলের সহ অধিনায়ক। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা শ্রেয়াসের ফিটনেসের দিকে নজর রাখছেন। ওই কর্তার কথায়,
শ্রেয়সকে নিয়ে আমরা যথেষ্ট ইতিবাচক খবর পেয়েছি। আগামী ৩ এবং ৬ জানুয়ারি ওকে মুম্বাইয়ের হয়ে খেলতে দেখা যেতেই পারে। তবে এখনও সেন্টার অফ এক্সেলেন্সের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু শ্রেয়স জয়পুরে গিয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে পারে বলেই আমাদের বিশ্বাস। নেটে ব্যাট করার সময় ওর একেবারেই অস্বস্তি হচ্ছে না। আগামী ৩ এবং ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে খেলার ধকল সামলে নিতে পারলেই সহ অধিনায়কের জাতীয় দলে প্রত্যাবর্তন স্রেফ সময়ের অপেক্ষা। ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ। সেই সিরিজেই শ্রেয়সের প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রবল। আপাতত যা খবর, মঙ্গলবার অর্থাৎ ৩০ ডিসেম্বর পর্যন্ত সেন্টার অফ এক্সেলেন্সে থাকবেন শ্রেয়াস আইয়ার। সব রিপোর্ট ঠিকঠাক থাকলে আগামী ২রা জানুয়ারি জয়পুরে মুম্বাই স্কোয়াডে যোগ দেবেন শ্রেয়াস। অর্থাৎ নতুন বছরে চোট সারিয়ে নতুন ইনিংস শুরু করবেন ভারতীয় ক্রিকেটের সরপঞ্চ। হাই নিউজ নেটওয়ার্ক। সিএবির ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে অভিযোগ নতুন কিছু নয়। অনেক ক্লাব আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে খুশি হতে পারে না। ক্লাব ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে যাতে কোনো অভিযোগ আর না থাকে তার জন্যই প্রযুক্তির ব্যবহারের ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে সিএবি। সিএবির ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে অভিযোগ নতুন কিছু নয়। অনেক ক্লাব আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে খুশি হতে পারে না। ক্লাব ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে যাতে কোনো অভিযোগ না থাকে তার জন্য এবার প্রযুক্তির ব্যবহারের চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে সিএবি। এবার থেকে ক্লাব ক্রিকেটেও ডিআরএস এর ব্যবহার হতে পারে, সেরকমই চিন্তা ভাবনা করছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবির প্রেসিডেন্ট হিসেবে ফিরেছেন। শোনা গেল সৌরভ ইতিমধ্যে ডিআরএস নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। বেশ কয়েকটা বৈঠকও হয়েছে। এই বছর চ্যাম্পিয়নশিপ পর্বে ডিআরএস প্রযুক্তির প্রয়োগ করা যায় কিনা সেটা নিয়ে আলোচনা করছেন সিএবি কর্তারা। তবে ডিআরএস ব্যবহারের ক্ষেত্রে সিএবির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল লজিস্টিক সমস্যা। চ্যাম্পিয়নশিপ রাউন্ডেও অনেক ম্যাচ রয়েছে। অবশ্য শুধু চ্যাম্পিয়নশিপ নয়, অবনমনের সব ম্যাচেও সিএবি ডিআরএস এর প্রয়োগ করতে চাইছে। কিন্তু সমস্যা হলো বেশ কয়েকটা মাঠে ছাড়া এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সমস্যা রয়েছে। ইডেন, সল্টলেকের যাদবপুর ক্যাম্পাস, কল্যাণী, ভিডিওকন, আদিত্য একাডেমির মতো ৬-৭টা মাঠ ছাড়া বাকি মাঠগুলোতে ডিআরএস ব্যবহার করা খুব কষ্টসাধ্য, বিশেষ করে ময়দানের মাঠগুলোর ক্ষেত্রে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের পর থেকে ইডেনও পাওয়া যাবে না, কারণ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টি-20 বিশ্বকাপ শুরু হয়ে যাবে। ফলে আইসিসির অধীনে চলে যাবে ইডেন। তখন স্থানীয় ক্রিকেটের ম্যাচ সম্ভব নয়। বিশ্বকাপ শেষের 2 সপ্তাহ পর থেকে আবার আইপিএল শুরু। মনে করা হচ্ছে বিশ্বকাপ শেষের দিন দুয়েকের পরই কেকেআর মাঠ নিয়ে নেবে। ফলে সিএবির কাছেও বিকল্প মাঠ খুব বেশি থাকছে না। খবর নিয়ে যা জানা গিয়েছে তাতে ডিআরএস নিয়ে ইতিমধ্যে সৌরভ গাঙ্গুলি আলোচনা করেছেন সিএবি কর্তাদের সঙ্গে। সিএবি সভাপতি নিজেও প্রবলভাবে চাইছেন স্থানীয় ক্রিকেটে ডিআরএস ব্যবহার করতে, যাতে আম্পায়ারিং নিয়ে কোনো প্রশ্নের অবকাশ না থাকে। সৌরভ বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ক্লাব ক্রিকেটে ডিআরএস চালু করার ব্যাপারটা অবশ্যই পরিকল্পনায় রয়েছে। এটা নিয়ে আলোচনা হয়েছে, তবে বেশ কিছু ব্যাপার আগে ঠিক করতে হবে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত। যা খবর তাতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুরো ব্যাপারটি নিয়ে চূড়ান্ত হয়ে যেতে পারে সিদ্ধান্ত। শেষ পর্যন্ত যদি স্থানীয় ক্রিকেটে ডিআরএস চালু করা যায়, কলকাতা ময়দানে নিঃসন্দেহেই তা এক অভিনব পদক্ষেপ হবে। হাই নিউজ নেটওয়ার্ক। 23 কোটির দুর্নীতি, 20 লক্ষ টাকা আত্মসাৎ শতদ্রুর। লিওনেল মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের বিরুদ্ধে এমনই ভুরি ভুরি অভিযোগ আনল রাজ্য। শতদ্রুকে 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তেইশ কোটি টাকার দুর্নীতি, 20 লক্ষ টাকা আত্মসাৎ। লিওনেল মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের বিরুদ্ধে এমনই ভুরি ভুরি অভিযোগ আনল রাজ্য। রবিবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় শতদ্রুকে।
সেখানে তার জামিনের আর্জি খারিজ হয়েছে। আদালত থেকে বেরিয়ে সরকারি আইনজীবী জানান, একগুচ্ছ অভিযোগ রয়েছে শতদ্রুর বিরুদ্ধে। সেগুলি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিয়েছে মহামান্য আদালত। গত 13ই ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসের অনুষ্ঠান ঘিরে প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়। সেখানে বিমানবন্দর থেকে অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রুকে গ্রেফতার করা হয়। 14 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় শতদ্রুকে। পাশাপাশি শতদ্রুর রিশরার বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তল্লাশির পরই ব্যাংক ও নানান লেনদেন সংক্রান্ত হিসাব খতিয়ে দেখেন সিটের আধিকারিকরা। তারপরই শতদ্রুর 22 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর রবিবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় শতদ্রুকে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন সরকারি আইনজীবী। তিনি জানান, টিকিট বিক্রি এবং সরকারি সম্পত্তি ধ্বংসের পরিমাণ মিলিয়ে দেখলে 23 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে শতদ্রুর বিরুদ্ধে। ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তবে যুব ভারতের দর্শকরা টিকিটের দাম কবে ফেরত পাবেন সেই নিয়ে স্পষ্ট জবাব মেলেনি। সরকারি আইনজীবী জানান, টাকা ফেরানোর প্রসেস চলছে। শতদ্রুর বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে অশান্তি তৈরির অভিযোগও আনা হয়েছে। সরকারি আইনজীবীর কথায় কলকাতা ছাড়া বাকি 3 শহরে দক্ষ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মেসের অনুষ্ঠান দেখভালের জন্য। কিন্তু কলকাতা ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য বরাদ্দ 20 লক্ষ টাকা আত্মসাৎ করেছে শতদ্রু। এছাড়াও সরকারি অনুমতির আগেই খাদ্য এবং পানীয় সরবরাহকারীদের সঙ্গে চুক্তি সেরেছিল শতদ্রু, রয়েছে সেই অভিযোগও। সরকারি আইনজীবী জানান, শতদ্রু অত্যন্ত প্রভাবশালী, সেই কারণেই তাকে জামিন দেওয়া উচিত নয়। যদিও শতদ্রুর আইনজীবীর মতে যেভাবে তদন্ত চলছে তাতে তারা আশাহত, কিন্তু বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেছেন। শতদ্রুকে 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। হাই নিউজ নেটওয়ার্ক। এফএসডিএল যতক্ষণ না এগিয়ে আসছে, লিগ শুরুর সম্ভাবনা কম। কারণ যতক্ষণ না কমার্শিয়াল পার্টনার হিসেবে কেউ নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত লিগ শুরু না হওয়ার সম্ভাবনাই বেশি। রবিবারের মিটিংয়ে কেরল ফুটবল সংস্থার সভাপতি নভাস মিরান সরাসরি ক্লাবদের বলেন এই কথা। যেদিন মনে হচ্ছে সবকিছু বোধহয় ভালোই মিটে গেল, ঠিক তার পরের দিনই যেভাবে ইস্যু তৈরি হচ্ছে, তাতে মনে হচ্ছে যে শর্ট টার্ম হোক কিংবা লং টার্ম, আইএসএল শুরু করতে গেলে কমার্শিয়াল পার্টনার হিসেবে সবার আগে নিশ্চিত হতে হবে এফএসডিএল এর দায়িত্ব নেওয়া। কারণ যতক্ষণ না কমার্শিয়াল পার্টনার হিসেবে কেউ নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত লিগ শুরু হবে বলে মনে হয় না। আর বলাই বাহুল্য, ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে এফএসডিএল ছাড়া এই মুহূর্তে ভারতীয় ফুটবলে এমন কোনো সংস্থা নেই যারা আইএসএল এর কমার্শিয়াল পার্টনার হিসেবে এগিয়ে আসবে। যে কারণে রবিবারের মিটিংয়ে যখন মোটামুটি সব ক্লাবের প্রতিনিধিরা কমার্শিয়াল পার্টনারের কথা জানতে চাইছেন, ঠিক তখনই ফেডারেশনের 3 সদস্যের কমিটির অন্যতম সদস্য কেরল ফুটবল সংস্থার সভাপতি নভাস মিরান সরাসরি ক্লাবদের বলেন, কমার্শিয়াল পার্টনার হওয়ার জন্য আপনারা কথা বলুন না এফএসডিএল এর সঙ্গে। ঠিক ছিল শুক্রবার এক প্রস্ত কথা বলার পর 29শে ডিসেম্বর সোমবার সব ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগের তারিখ ঘোষণা হবে। কিন্তু শুক্রবারই ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ এবং 3 সদস্যের কমিটির সঙ্গে আলোচনায় বসেন মোটামুটিভাবে আইএসএল এর সব ক্লাবের প্রতিনিধিরাই। রবিবারের মিটিংয়ে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের প্রতিনিধিরাও। আর সেখানেই এদিন আলোচনায় নতুন করে 2টি পয়েন্ট তোলেন ক্লাব প্রতিনিধিরা। আগের দিন ফেডারেশনের কমিটির তরফে এই মৌসুমের শর্ট টার্ম লিগ চালানোর জন্য যে বাজেটের প্রস্তাব দেওয়া হয়েছিল, তাতে দেখানো হয়েছিল খরচ 70 কোটি টাকা। এদিন আলোচনায় ক্লাবরা জানায় শর্ট টার্ম লিগের খরচ কমালে ভালো হয়। তার জন্য ক্লাবগুলি জানায় লিগের বাজেট 40 কোটির মধ্যে করলে ক্লাবগুলি খেলতে সুবিধা হবে। মিটিংয়ের মধ্যে ওড়িশা এফসির প্রতিনিধি জানান, ওড়িশা আইএসএল খেলতে চায়, কিন্তু খেলার জন্য কোনো টাকা দিতে পারবে না। এরপরই ক্লাবগুলি জানতে চায় ফেডারেশনের কমিটির প্রস্তাব মতো কমার্শিয়াল পার্টনারের যে 30% শেয়ার রাখা হয়েছে, এই মুহূর্তে কমার্শিয়াল পার্টনার ঠিক না করলে, খেলা শুরু করলে সেই 30% শেয়ারের টাকা কি ফেডারেশন দেবে? একই খরচা কমাতে চাইছে ক্লাবগুলি। তার উপর কমার্শিয়াল পার্টনারের খরচ ক্লাবগুলি কিভাবে বহন করবে? আসলে ফেডারেশন চেয়েছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শর্ট টার্ম আইএসএল শুরু করে দেবে। পাশাপাশি 20 বছরের চুক্তির জন্য টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু করবে।
কিন্তু যা মনে হচ্ছে ক্লাবগুলি শর্ট টার্ম লিগে খেললেও আগে কমার্শিয়াল পার্টনারের নাম জানতে চাইছে। আর সেটা সম্ভব খুব দ্রুততার সঙ্গে ফেডারেশন যদি আইএসএল এর কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার ঘোষণা করে। যতদূর খবর টেন্ডারের পয়েন্টগুলি তৈরি করাই আছে। এর বাইরে ক্লাবগুলি এদিন আরও একটি দাবি জানিয়েছে। ফেডারেশন ভেবেছিল বাংলা এবং গোয়া দুই জায়গায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে আইএসএল করবে। সেভাবে হলে এএফসির স্লটের জন্য 24টি ম্যাচ করা সম্ভব। এদিন ক্লাবগুলি কমিটির সদস্যরা জানিয়েছে ফেডারেশনের উচিত আইএসএল এর ফরম্যাট ঠিক করার আগেই এএফসির সঙ্গে কথা বলে নেওয়া, কারণ এএফসি যদি ভারতীয় ফুটবলের সাম্প্রতিক সমস্যার কথা ভেবে এএফসির স্লটের জন্য ম্যাচ সংখ্যা কমিয়ে দেয়, তাহলে 24টা ম্যাচ খেলবেই না ক্লাবগুলি। খরচ কমানোর জন্য এএফসির ঠিক করে দেওয়ার সংখ্যা অনুযায়ী ম্যাচ খেলবে। আর এএফসি যদি 24টি ম্যাচ খেলতে হবে বলে, তাহলে সেইভাবেই খেলবে। কিন্তু প্রসঙ্গ হলো এএফসির থেকে স্লটের পুরো বিষয়টি নিশ্চিত করতে গেলে আরও কিছুদিন সময় যাবে, কারণ এরপরেই শুরু হয়ে যাবে নতুন বছরের উদযাপন। সবাই এখন উৎসবে ব্যস্ত, ফলে কমার্শিয়াল পার্টনার এবং এএফসির স্লট দুটি বিষয় নিয়েই এই মুহূর্তে ফেডারেশনের কাছে সরকারিভাবে কোনো উত্তর নেই। আর এর উত্তর পেতে গেলে এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, ফলে তার আগে এই মরশুমের লিগ শুরুর দিনক্ষণ জানানো সম্ভব হবে বলে মনে হয় না। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বের 1 নম্বর দাবারু, তবে দাবার বোর্ডে বিপক্ষের মুখে কিস্তিমাত শুনলে বারবার তিনি মেজাজ হারান। র্যাপিড চ্যাম্পিয়নশিপে তার প্রতিপক্ষ রাশিয়ান দাবারুর সঙ্গে হেরে মেজাজ একেবারে সপ্তমে উঠল ম্যাগনাস কার্লসেনের। রাগে এতটাই বেসামাল হয়ে পড়লেন যে ক্যামেরাম্যানকে ঠেলে ফের বিতর্কে জড়ালেন তিনি। তিনি বিশ্বের 1 নম্বর দাবারু, তবে দাবার বোর্ডে বিপক্ষের মুখে কিস্তিমাত শুনলে কেন বারবার তিনি মেজাজ হারান তার কোনো উত্তর নেই। র্যাপিড চ্যাম্পিয়নশিপে তার প্রতিপক্ষ ছিলেন রাশিয়ার গ্র্যান্ড মাস্টার ভ্লাদিস্লাভ আর্টেমিয়েভ। রাশিয়ান দাবারুর সঙ্গে হেরে মেজাজ একেবারে সপ্তমে উঠল ম্যাগনাস কার্লসেনের। রাগে এতটাই বেসামাল হয়ে পড়লেন যে ক্যামেরাকে ঠেলে বিতর্কে ফের জড়ালেন। এর আগেও তিনি ভারতীয় দাবারু গুকেশের কাছে হেরে প্রচণ্ড রেগে টেবিলে ঘুষি মেরেছিলেন। রাউন্ড সাথে খারাপ খেলছিলেন না নরওয়ের দাবারু, কিন্তু 15 নম্বর চাল দিতে গিয়ে বড়সড় ভুল করে বসলেন কার্লসেন। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন আর্টেমিয়েভ। ম্যাচও জেতেন তিনি, কিন্তু হেরে রীতিমতো মেজাজ হারান 5 বারের বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়ন। হল ছেড়ে দ্রুত বেরিয়ে যাওয়ার সময় ক্যামেরাম্যানকে ঠেলে বসেন তিনি। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরালও হয়ে যায়। ভিডিওয় দেখা গিয়েছে হল ছেড়ে বেরোনোর সময় এক ক্যামেরাম্যান তাকে অনুসরণ করছিলেন। আকাশি রঙের জামা পরা কার্লসেন প্রচণ্ড বিরক্ত হয়ে ক্যামেরাম্যানকে ঠেলে সরিয়ে দিতে উদ্যত হন। ম্যাচ হারের হতাশা থাকা স্বাভাবিক, তাই বলে এমন আচরণ কখনোই শোভনীয় নয়। খেলার মঞ্চে ক্রোধের বহিঃপ্রকাশ খেলার অঙ্গ, তবে তার সীমা রয়েছে, মাত্রাবোধ রয়েছে, অনুশাসন রয়েছে, যা ভেঙেছেন কার্লসেন। তবে কার্লসেনের এই ধরনের আচরণ নতুন নয়। চলতি বছরের জুন মাসে নরওয়ে ওপেনের 6ষ্ঠ রাউন্ডে 19 বছর বয়সী ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশের কাছে হেরে হতাশা গোপন করতে পারেননি কার্লসেন। মেজাজ হারিয়ে টেবিলে ঘুষি মেরে বসেন তিনি। সেদিন ভারতীয় দাবারুর সামনে 44 চালে ভুল করে বসেন কার্লসেন। গুকেশও জয় ছিনিয়ে নেন। প্রচণ্ড হতাশায় টেবিলে সজোরে ঘুষি মারেন তিনি, যার জেরে কয়েকটা ঘুটিও পড়ে যায়। এদিন আবারও পরাজিত হয়ে মেজাজ হারালেন নরওয়ের দাবারু। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে আজ এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।